বন্ধুরা ভাবুন তো একবার, আপনি সকালে ঘুম থেকে উঠছেন, অফিসে যাচ্ছেন, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, এই সব কিছুই আপনার কাছে একদম রিয়েল বা আসল। কিন্তু হঠাৎ একদিন জানতে পারলেন আপনার চারপাশের চেনা পৃথিবীটা আসলে একটা বিশাল মুভি সেট। আপনার স্ত্রী, আপনার বেস্ট ফ্রেন্ড, এমনকি আপনার মা বাবা সবাই আসলে টাকা নেওয়া পেইড অ্যাক্টর। আর আপনি বিন্দুমাত্র না জেনে একটা লাইভ রিয়েলিটি শোর হিরো হয়ে আছেন, যা পুরো দুনিয়ার কোটি কোটি মানুষ প্রতিদিন 24 ঘন্টা লাইভ দেখছে। শুনতে একদম অবিশ্বাস্য আর গা শিউরে ওঠার মতো লাগছে, তাই তো? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা হলিউডের এমনই একটা মাস্টারপিস আর মাইন্ড বেন্ডিং মুভির গল্প নিয়ে এসেছি, যা দেখার পর আপনিও নিজের চারপাশের দুনিয়া নিয়ে একটু হলেও ভাবতে বাধ্য হবেন। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি দ্য ট্রুম্যান শো। তো আর এক মুহূর্ত নষ্ট না করে চলুন ডুব দেওয়া যাক ট্রুম্যানের সেই অদ্ভুত আর নকল দুনিয়ায়। মুভির শুরুতেই ট্রুম্যান নামের একজন মানুষকে দেখানো হয়, যে সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলছিল। তখনই তার স্ত্রী মার্লিন তাকে বলে, তোমার কি আজ অফিসে যাওয়ার তাড়া নেই? এরপর ট্রুম্যান বাড়ি থেকে তৈরি হয়ে বের হয় এবং তার প্রতিবেশীদের হাই হ্যালো জানিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সে গাড়িতে বসার ঠিক আগেই আকাশ থেকে কোনো একটা যন্ত্র আচমকা রাস্তার ওপর এসে আছড়ে পড়ে। সে ওটা কুড়িয়ে হাতে নেয় এবং অবাক হয়ে আকাশের দিকে তাকায় যে আসলে এই জিনিসটা কোথা থেকে পড়লো, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। পরের মুহূর্তেই সে নিজের গাড়িতে বসে অফিসের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর তার গাড়ির রেডিওতে একটা খবর আসে যে আজ সকালে একটা বিমানের কিছু ভাঙ্গা অংশ আকাশ থেকে চারদিকে ছড়িয়ে পড়েছিল, যা মাটিতে এসে পড়েছে। তবে আসার কথা হলো এতে কেউ আহত হয়নি। এই খবরটি শুনে ট্রুম্যান বুঝতে পারে যে ওই জিনিসটা আসলে আর কিছু নয়, বরং সেই বিমানেরই একটা অংশ ছিল। এরপর রাস্তা থেকে সে একটা ফ্যাশন ম্যাগাজিন বা সংবাদপত্র কিনে নিজের অফিসে পৌঁছায়, যেখানে সে একজন ইন্স্যুরেন্স সেলস এক্সিকিউটিভ হিসেবে চাকরি করে। অফিসে পৌঁছে সে ক্লায়েন্টদের সাথে কথা বলার বাহানা করে ফিজি ডিরেক্টরি অর্থাৎ ফিজি দেশে বসবাসকারী মানুষের নামের তালিকা বের করে। এরপর সে লরেন আর সিলভিয়া নামের দুই ব্যক্তির ব্যাপারে খোঁজ খবর নেয়, কিন্তু সে জানতে পারে ফিজি নামের দেশে এই ধরনের কোনো মানুষই থাকে না। এরপর সে তার কেনা ম্যাগাজিনটি বের করে এবং একজন মডেলের চোখের ছবির পাতা ছিঁড়ে নিয়ে নিজের কাছে রেখে দেয়। ঠিক তখনই তার সিনিয়র এসে তাকে বলে, তোমাকে আজ বন্দরের দিকে যেতে হবে একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে। সে ইন্স্যুরেন্স করার জন্য কথা বলছিল। ট্রুম্যান বলে, স্যার আমি এখান থেকেই ইন্স্যুরেন্সের কাজটা করে দিচ্ছি, দয়া করে আমাকে সমুদ্রের কাছাকাছি পাঠাবেন না। আসলে ট্রুম্যানের পানিতে একটা বড় ফোবিয়া বা ভয় ছিল, আর এই কারণেই সে সেখানে যেতে চাচ্ছিল না। কিন্তু সিনিয়র তাকে পরিষ্কার করে জানিয়ে দেয়, ভেবে নাও, কারণ তোমার স্যালারি কেটে গেলে তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। এটা শুনে ট্রুম্যান যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু সে যখন টিকিট কেটে নৌকায় চড়তে যাবে তখনই তার সেই পুরনো ফোবিয়া বা ভয় চোখের সামনে ভেসে ওঠে এবং সে ভয় পেয়ে আবার পেছনে ফিরে আসে। এখন এই ভয়ের কথা সে তার বন্ধু ম্যাগানকে জানায় যে সে পানিকে ভীষণ ভয় পায়, আর এই ভয় দূর করার জন্য তাকে এই শহর অর্থাৎ এই সি হ্যাভেন ছেড়ে অন্য কোথাও ঘুরতে যেতে হবে। ম্যাগান তাকে জিজ্ঞাসা করে, তুমি এই সি হ্যাভেনের মতো এত সুন্দর শহর ছেড়ে আসলে কোথায় যেতে চাও? ট্রুম্যান বলে, আমি ফিজি ঘুরতে যেতে চাই। ছোটবেলা থেকেই আমার ওখানে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু আমার কাছে এখন এত টাকা নেই। তবে আমি যখনই যাব তুমিও আমার সাথে যাবে। তার বন্ধু হেসে হ্যাঁ বলে এবং তাকে টাকা জমাতে বলে। এরপর ট্রুম্যান সমুদ্র সৈকতে একা বসে তার পুরনো স্মৃতির সাগরে হারিয়ে যায়, যখন সে ছোটবেলায় তার বাবার সাথে নৌকা নিয়ে ঘুরে বেড়াতো। একদিন আবহাওয়া খারাপ হয়ে গেলে তার বাবা তাকে ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু ট্রুম্যান জেদ ধরে যে তারা আরো কিছুক্ষণ নৌকা চালাবে। এরই মধ্যে আবহাওয়া আরো খারাপ হয়ে যায় এবং তার বাবা নৌকা থেকে নিচে পড়ে যায়। সে তার বাবাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু তার বাবা পানিতে ডুবে যায় এবং ট্রুম্যান কাঁদতে কাঁদতে শুধু তাকিয়েই থাকে। গল্পটি আবার বর্তমানে ফিরে আসে, যেখানে ট্রুম্যান এখনও তার বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করে এবং এই কারণেই সে সমুদ্রে যেতে ভয় পায়। সে যখন এসব ভাবছিল তখনই আচমকা ঠিক তার মাথার ওপরে বৃষ্টি পড়তে শুরু করে। শুধু তার ওপরেই পানির ফোঁটা পড়ছিল, যা দেখে তার কাছে বেশ অদ্ভুত লাগে। তবে পরের মুহূর্তেই চারদিকে একযোগে বৃষ্টি শুরু হয়ে যায়, তাই তার মনে হয় হয়তো এটা তার মনের ভুল ছিল। বাড়ি ফিরে সে তার স্ত্রীর কাছেও ফিজি যাওয়ার ইচ্ছা প্রকাশ করে এবং বলে, আমি পুরো দুনিয়া ঘুরতে চাই, আজ পর্যন্ত আমি কোথাও যেতে পারিনি, তাই এখন আমার মন বলছে যে আমি দেশ বিদেশ ঘুরে দেখি। মার্লিন তাকে বলে, আগে নিজের পরিবার তো গোছাও, আমাদের এখন একটা বাচ্চা নেওয়ার পরিকল্পনা করা উচিত, তারপর কোথাও ঘুরতে যাওয়া হবে। এই কথা শুনে ট্রুম্যান মৃদু হেসে চুপ হয়ে যায়।
পরের দিন সে যখন ম্যাগাজিন নিয়ে অফিসের দিকে যাচ্ছিল, তখন রাস্তায় সে এমন একজন মানুষকে দেখতে পায় যে হুবহু তার মৃত বাবার মতো দেখতে ছিল। সে তার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু তখনই কয়েকজন লোক এসে ওই লোকটাকে জোর করে অন্য কোথাও নিয়ে চলে যায়। ট্রুম্যান তাকে ধরার চেষ্টা করে, কিন্তু রাস্তায় অতিরিক্ত ভিড় থাকার কারণে সে তার নাগাল পায় না। এরপর সে তার মায়ের কাছে যায় এবং এই সমস্ত ঘটনার কথা খুলে বলে। তার মা বলেন, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার বাবা মারা গেছে আজ কত বছর হয়ে গেল। তোমার চোখের সামনেই তো তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, আর আজ তুমি বলছো তুমি তোমার বাবাকে রাস্তায় দেখেছো। তোমার আসলে চোখের চিকিৎসা করানো দরকার। মায়ের কথা শুনে ট্রুম্যান চুপ হয়ে যায়। বাড়ি ফিরে সে তার বাবার ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর সে তার স্টোর রুম থেকে একটা সোয়েটার বের করে, যা দেখতে দেখতে তার চোখের পানি চলে আসে। আর ঠিক এই মুহূর্তেই মুভির একটা অদ্ভুত দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই কেউ একজন টিভি স্ক্রিনে ট্রুম্যানকে দেখছে এবং উপরে লেখা উঠছে 10,910 নাম্বার অফ ডে রানিং। গল্পটা যখন সামনে এগিয়ে যায় তখন আমরা জানতে পারি যে ট্রুম্যান আসলে কার সোয়েটার দেখে কাঁদছিল। আসলে কলেজের দিনগুলোতে সে সিলভিয়া নামের একটা মেয়েকে ভালোবাসত এবং মেয়েটিও তাকে ভীষণ পছন্দ করত। একদিন একটা পার্টিতে দুজনের দেখা হওয়ার ঠিক আগ মুহূর্তে কয়েকজন লোক সিলভিয়াকে জোর করে সেখান থেকে তুলে নিয়ে যায়, ঠিক যেভাবে ট্রুম্যানের বাবার মতো দেখতে লোকটিকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর তাদের দুজনের দেখা হয় একটা লাইব্রেরিতে এবং ট্রুম্যান তাকে কফি খাওয়ার জন্য প্রস্তাব দেয়। সিলভিয়া বলে, ঠিক আছে, আমরা আজ রাতেই কফিতে যাব, অন্যথায় ওই লোকেরা আবার চলে আসবে এবং আমাকে তোমার সাথে দেখা করতে দেবে না। এরপর তারা দুজন সন্ধ্যায় ডেটের পরে সমুদ্র সৈকতে চলে যায়। কথার মাঝে সিলভিয়া আচমকা তাকে বলে, আমাদের খুব দ্রুত এখান থেকে চলে যেতে হবে, নয়তো এই লোকেরা আবারও এসে পড়বে। ট্রুম্যান কিছুই বুঝতে পারে না যে সে কোন লোকদের কথা বলছে এবং তারা কেনই বা তাকে তুলে নিয়ে যাবে। সে সিলভিয়াকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কিসের কথা বলছো? সিলভিয়া বলে, আমি তোমাকে সত্যি ভালোবাসি এবং সবসময় তোমার সাথেই থাকতে চাই, কিন্তু আমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। ঠিক তখনই সেখানে একটা বয়স্ক লোক গাড়ি নিয়ে হাজির হয় এবং সিলভিয়াকে জোর করে গাড়িতে তুলতে শুরু করে। ট্রুম্যানের মনে হয় লোকটি হয়তো সিলভিয়ার পরিবারের কেউ হবে, তাই সে চাইলেও কিছু করতে পারে না। কিন্তু গাড়িতে ওঠার সময় সিলভিয়া চিৎকার করে ট্রুম্যানকে বলে, তোমাকে আসলে অনেক মানুষ দেখছে, তোমাকে এখান থেকে চলে যেতে হবে নিজের আসল জীবনে। আর আমার নামও সিলভিয়া নয়, আমার নাম সোফি, আর আমি তোমাকে খুব ভালোবাসি। এই বলতে বলতেই সিলভিয়াকে তারা সেখান থেকে নিয়ে চলে যায় এবং ওই বয়স্ক লোকটি অন্য একটা গাড়িতে উঠতে থাকে। ট্রুম্যান তাকে জিজ্ঞাসা করে, সিলভিয়া এখন কি বলল? আপনি কি কিছু বুঝতে পেরেছেন? লোকটি বলে, ওর কথা না বোঝাই ভালো, ওর মাথায় সমস্যা আছে, তাই তাকে সবার থেকে দূরে দূরে রাখা হয় এবং একা কারো সাথে দেখা করতে দেওয়া হয় না, কারণ ও মানুষের ওপর আক্রমণ করে বসে। ট্রুম্যান জিজ্ঞাসা করে, আপনারা এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছেন? লোকটি বলে, তাকে এখন ফিজি নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তার চিকিৎসা হবে। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়। এখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে সে কেন ফিজি যেতে চায়, কারণ সেখানে সিলভিয়া বা যার নাম সোফি সে থাকে। কিন্তু লোকটির এই কথা ট্রুম্যান কোনোভাবেই মন প্রাণে বিশ্বাস করতে পারছিল না এবং সে চরম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে সিলভিয়া তাকে কেন এই সমস্ত কথা বলল। সেই রাতে সিলভিয়ার একটা সোয়েটার ট্রুম্যানের কাছে রয়ে গিয়েছিল, যা দেখে সে আজ এত বছর পরেও আবেগপ্রবণ হয়ে পড়েছিল। আর সে ম্যাগাজিনের পাতা থেকে মডেলের নাক, কান ও চোখ এই জন্যই ছিঁড়ে নিচ্ছিল যাতে সে সিলভিয়ার চেহারাটি আবার জোড়া লাগিয়ে তৈরি করতে পারে। মুভির বাকি গল্পে যাওয়ার আগে আমি আপনাদের সামনে একটা বড় রহস্য উন্মোচন করতে চাই, কারণ সামনের কাহিনী বুঝতে হলে আপনার জানতে হবে যে মুভিতে আসলে কি ঘটছে। আসলে ট্রুম্যান এমন একটা কৃত্রিম শহরে বসবাস করে যেমনটা বর্তমান যুগের রিয়েলিটি শোতে দেখা যায়, কিন্তু সেই সব শোর সাথে ট্রুম্যানের জীবনের একটা মস্ত বড় তফাৎ রয়েছে। রিয়েলিটি শো এর প্রতিযোগীরা অন্তত জানে যে তারা একটা শো এর অংশ এবং বাইরের মানুষ তাদের দেখছে, কিন্তু ট্রুম্যান বিন্দুমাত্র জানতো না যে সে যে শহরে বাস করে, যেসব মানুষের সাথে মিশছে, এমনকি তার নিজের স্ত্রী, তার বন্ধু, তার অফিস, এই সমস্ত কিছুই নকল এবং পূর্ব পরিকল্পিত। সে নিজেও জানতো না যে সে একটা বিশাল লাইভ শোর প্রধান চরিত্র বা হিরো এবং বাইরের দুনিয়ার কোটি কোটি মানুষ প্রতিদিন 24 ঘন্টা তাকেই টিভির পর্দায় দেখছে। এখানে আমি আপনাদের একটু বুঝিয়ে বলি যে আসলে এই সবকিছুর কোথায় থেকে শুরু হয়েছিল। আসলে একজন বিখ্যাত আর কোটিপতি প্রডিউসার এমন একটা রিয়েলিটি শো বানাতে চেয়েছিল যেখানে দর্শকেরা যেন শোয়ের চরিত্রের সাথে সবসময় মনের দিক থেকে কানেক্টেড থাকতে পারে। আর এই জন্যই সে এমন একটা গল্প লেখে যেখানে একটা বাচ্চার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার পুরো জীবনের প্রতিটা মুহূর্তে এই রিয়েলিটি শোতে লাইভ দেখানো হবে। এই শোর আসল নামই ছিল দ্য ট্রুম্যান শো। আর এই শোর হিরো বানানোর জন্য ক্রিস্টফ কয়েক বছর আগে 5টা বাচ্চাকে সিলেক্ট করেছিল,
যাদের মধ্য থেকে শেষ পর্যন্ত আমাদের ট্রুম্যানকেই ফাইনাল করা হয়। এমনকি তার ছোটবেলায় যখন এই শোর পপুলারিটি দিন দিন বাড়ছিল এবং ডিরেক্টর কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছিল, তখন ট্রুম্যান যাতে কোনো কিছু সন্দেহ না করে সেজন্য তার নকল মা বাবাকেও স্ক্রিপ্ট অনুযায়ী তার লাইফে জুড়ে দেওয়া হয়েছিল। আর সিলভিয়া যখন ট্রুম্যানের প্রেমে হাবুডুবু খাচ্ছিল এবং তাকে নিয়ে এই নকল সেট থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল, তখন এই ডিরেক্টর তাকে শো থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কারণ ডিরেক্টর ট্রুম্যানের লাইফে মার্লিন নামের অন্য একটা মেয়েকে এন্ট্রি করাতে চাচ্ছিল, যে বর্তমানে ট্রুম্যানের ওয়াইফ। টিভির ওপারে সিলভিয়াও কিন্তু ট্রুম্যানের এই অবস্থা দেখে ভীষণ ইমোশনাল হয়ে পড়তো। বিশেষ করে ট্রুম্যান যখন সিলভিয়ার ফেলে যাওয়া সোয়েটারটা জড়িয়ে ধরে কাঁদত কিংবা ম্যাগাজিন কেটে ওর চেহারা বানানোর চেষ্টা করত, সিলভিয়া তখন টিভির সামনে বসে একটা প্রার্থনাই করত ট্রুম্যান যেন কোনোভাবে এই বন্দি দশা থেকে মুক্তি পায়। এদিকে টিভির ওপারে দর্শকের মনেও একটা অদ্ভুত ভাবনা কাজ করছিল। একদল ভাবত একটা মানুষের পুরো জীবনকে এভাবে শো বানিয়ে ধ্বংস করার কোনো মানে হয় না, ট্রুম্যানকে এখন মুক্তি দেওয়া উচিত। কিন্তু পরক্ষণেই তারা ভাবত ট্রুম্যান যদি চলেই যায় তাহলে এই ধামাকা শোতে আর কে থাকবে? তারা প্রতিদিন 24 ঘন্টার টিভি স্ক্রিনে কি দেখবে? আর দর্শকের এই ইমোশনাল আর দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নিয়েই ডিরেক্টর আর প্রডিউসাররা কোটি কোটি টাকা কামিয়ে যাচ্ছিল। পরের দিন সকালে ট্রুম্যান যখন নিজের গাড়ি নিয়ে অফিসের দিকে রওনা দেয়, তখনই শোর অডিও সিগন্যালে একটা বড় গোলমাল হয়ে যায়। ট্রুম্যান গাড়ির রেডিও অন করতেই শুনতে পায় সেখানে কোনো গানের বদলে ডিরেক্টরের গলার আওয়াজ ভেসে আসছে। ডিরেক্টর তার টিমকে ব্যাকস্টেজে লাউড স্পিকারে ডিরেকশন দিচ্ছিল যে ট্রুম্যান এখন কোথায় যাচ্ছে, কি করছে, কোন দিকে টার্ন নিচ্ছে। এই অদ্ভুত ঘটনা শুনে ট্রুম্যান পুরোপুরি চমকে যায় আর তার মনে গভীর খটকা লাগে। সে তখন গাড়ি থেকে নেমে চারপাশের লোকদের খুব গভীরভাবে অবজার্ভ করতে শুরু করে, কিন্তু সামনাসামনি কাউকে সন্দেহজনক কিছু করতে না দেখে সে অফিসে না গিয়ে সোজা আরেকটা বিল্ডিং এ ঢুকে পড়ে। সে ভাবলো বিল্ডিং এর লিফটের ওপরে গিয়ে দেখবে আসলে ভেতরে কি চলছে, কিন্তু ট্রুম্যান যদি সত্যি লিফটে উঠে পড়তো তবে সে ব্যাকস্টেজের সমস্ত নকল সেট আর ক্রু মেম্বারদের দেখে ফেলতো। তাই ডিরেক্টর ফটাফট ওখানকার অ্যাক্টরদের কমান্ড দেয় আর সাথে সাথে বিল্ডিং এর সিকিউরিটি গার্ড এসে ট্রুম্যানকে জোর করে আটকে দেয় এবং মিথ্যা অজুহাত দেখায় যে ওপরে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই কাউকে যেতে দেওয়া হবে না। এই ঘটনার পর ট্রুম্যান সোজা তার বন্ধু মেগানের কাছে চলে যায় এবং হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত, আমার না সবকিছু অদ্ভুত লাগছে। আমার মনে হচ্ছে কেউ একজন সারাক্ষণ আমার ওপর নজর রাখছে। মেগান বুঝতে পারে যে ট্রুম্যান এখন সত্যিটা ধরে ফেলেছে। সে তখন ডিরেক্টরের ইশারায় ট্রুম্যানের মন ভোলানোর জন্য বলে, আরে ধুর, এমন কিছুই না, আর মানুষই বা কেন তোমার ওপর নজর রাখবে? তাদের কি কোনো কাজকাম নেই? কিন্তু ট্রুম্যান এবার নাছোড়বান্দা। সে সোজা জানিয়ে দেয়, আমি এসব জানি না, তবে আজ আমি যে কোনো মূল্যে এই শহর ছেড়ে বাইরে যাবই যাব। টিভির ওপাশে বসা দর্শকেরাও এখন চরম এক্সাইটেড হয়ে পড়ে যে ট্রুম্যান কি সত্যি আজ এই নকল শহরের মায়া কাটিয়ে বাইরে যেতে পারবে। কিন্তু ট্রুম্যান আসলে ভেতরে ভেতরে অন্য কিছু ভাবছিল, যা ডিরেক্টর বা তার টিম বিন্দুমাত্র টের পায়নি। পরের দিন সকালে ট্রুম্যানকে একদম সাধারণ মানুষের মতো স্বাভাবিক আচরণ করতে দেখা যায়। সে প্রতিদিনের মতো অফিসের উদ্দেশ্যে রওনা হয় এবং প্রতিবেশীদের সাথে হাসি মুখে কথা বলে। ডিরেক্টর ক্রিস্টোফো মনে মনে ভাবছিল যে ট্রুম্যানের মন থেকে হয়তো সব সন্দেহ দূর হয়ে গেছে। কিন্তু অফিসের ডেস্কে বসে ট্রুম্যান আবারও সেই ফিজির ডিরেক্টরি ঘাঁটতে শুরু করে এবং মনে মনে সেখান থেকে পালানোর ছক কষতে থাকে। সেই রাতে ট্রুম্যান তার বাড়ির লিভিং রুমে শুয়েছিল। ডিরেক্টরের কন্ট্রোল রুমের কর্মীরা ক্যামেরায় লক্ষ্য করে যে ট্রুম্যান চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, কিন্তু দীর্ঘক্ষণ তার কোনো নড়াচড়া না দেখে কন্ট্রোল রুমের অপারেটরের মনে খটকা লাগে। ডিরেক্টর ক্রিস্টোফ সাথে সাথে ট্রুম্যানের বন্ধু মেগানকে তার বাড়িতে পাঠায় এবং ক্যামেরার জুম বাড়াতে বলে। মেগান যখন ঘরে ঢুকে ট্রুম্যানের চাদরটা টেনে সরিয়ে দেয়, তখন সবাই স্তব্ধ হয়ে যায়। সেখানে ট্রুম্যান ছিল না, বরং চাদরের নিচে জামা কাপড় আর একটা পুতুল রাখা ছিল, যা দূর থেকে দেখতে মানুষের মতোই লাগছিল। আসলে ট্রুম্যান তার ঘরের একটা গোপন সুড়ঙ্গ দিয়ে, যা সে নিজেই খুঁড়েছিল, সেখান দিয়ে সে ওখান থেকে পালিয়ে গিয়েছে। ডিরেক্টর ক্রিস্টোফ পুরো সেটের সমস্ত ক্যামেরা অন করার নির্দেশ দেয়, কিন্তু কোথাও ট্রুম্যানের দেখা মেলে না। বাধ্য হয়ে ডিরেক্টর পুরো সি হ্যাভেন শহরের লাইভ শো বন্ধ করে দেয় এবং কৃত্রিম সূর্যকে মাঝরাতেই আকাশে উদয় করে, যাতে পুরো শহরে দিনের মতো আলো ছড়িয়ে যায় এবং ট্রুম্যানকে খুব সহজেই পাওয়া যায়। শহরের সমস্ত অভিনেতা ও অ্যাক্টরদের নির্দেশ দেওয়া হয় একে অপরের হাত ধরে চেনের মতো করে পুরো শহর তন্ন করে খুঁজতে। অবশেষে ডিরেক্টরের নজর যায় সমুদ্রের ওপর রাখা একটা নৌকার দিকে। ক্যামেরার লেন্স ঘুরিয়ে দেখা যায় যে ট্রুম্যান ছোটবেলা থেকে পানিকে সবচেয়ে বেশি ভয় পেত, সেই আজ সমুদ্রের উত্তাল ঢেউ বুক পেতে নিয়ে একটা পালতোলা নৌকা চালিয়ে ফিজির উদ্দেশ্যে ছুটে চলেছে। ট্রুম্যান তার জীবনের সবচেয়ে বড় ফোবিয়া বা ভয়কে জয় করে নিয়েছে।
ক্রিস্টোফ কোনোভাবেই ট্রুম্যানকে হাতছাড়া করতে চাচ্ছিল না। সে কন্ট্রোল রুম থেকে কৃত্রিম ঝড় ও বজ্রপাত তৈরি করার নির্দেশ দেয়। সমুদ্রের ঢেউ ভয়ঙ্কর রূপ নেয় এবং ট্রুম্যানের নৌকাটি উল্টে যাওয়ার উপক্রম হয়। ট্রুম্যান পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে, কিন্তু সে হাল ছাড়ে না। সে নৌকার রশি শক্ত করে ধরে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলে, তোমরা যা ইচ্ছা করো, আমাকে মেরে ফেলো, তবুও আমি আজ হার মানব না। ট্রুম্যানের এই অদম্য সাহস দেখে টিভির সামনে বসা কোটি কোটি দর্শক তার জন্য দোয়া করতে শুরু করে। এমনকি ডিরেক্টরের কন্ট্রোল রুমের কর্মীরাও স্তব্ধ হয়ে যায়। বাধ্য হয়ে ক্রিস্টোফ ঝড় থামানোর নির্দেশ দেয়। ঝড় থামার পর আকাশ পরিষ্কার হয়ে যায় এবং ট্রুম্যান আবার নৌকা চালানো শুরু করে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তার নৌকার সামনের অংশটি একটা দেয়ালে গিয়ে সজোরে ধাক্কা খায়। ট্রুম্যান অবাক হয়ে দেয়ালটি হাত দিয়ে স্পর্শ করে এবং বুঝতে পারে এত বড় যে আকাশ সে এতদিন দেখে এসেছে তা আসলে নীল রঙের আঁকা একটা বিশাল দেয়াল মাত্র। সে দেয়াল ধরে ধরে একটু এগোতেই একটা সিঁড়ি দেখতে পায় যা ওপরের দিকে চলে গেছে। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার পর সে একটা দরজা দেখতে পায়। ঠিক তখনই পুরো সেটের স্পিকারে ক্রিস্টোফের গম্ভীর আওয়াজ ভেসে ওঠে। ক্রিস্টোফ তাকে বলে, আমি এই দুনিয়ার সৃষ্টিকর্তা। আমি তোমাকে জন্ম থেকে দেখেছি। তোমার প্রথম দাঁত পড়া থেকে শুরু করে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আমি সাজিয়েছি। বাইরের দুনিয়া খুবই বিপজ্জনক এবং নকল, কিন্তু আমি তোমাকে যে দুনিয়া দিয়েছি সেখানে কোনো হিংসা বা দুঃখ নেই। তুমি এখানে একজন সুপারস্টার। তুমি যদি এই দরজা দিয়ে বাইরে চলে যাও তবে তুমি একজন সাধারণ মানুষে পরিণত হবে। কেউ তোমাকে পরোয়া করবে না। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। তুমি চাইলে এখনো সি হেভেনে ফিরে যেতে পারো, আর যদি না যেতে চাও তাহলে ওই গেট তোমার নতুন জীবনের জন্য অপেক্ষা করছে। তখন ট্রুম্যান থেমে যায় আর ডিরেক্টরকে উদ্দেশ্য করে বলে, এগুলা কি আসলেই নকল? তখন ডিরেক্টর বলে, হ্যাঁ, এসব কিছু নকল, কিন্তু এর ভেতরে একটা জিনিস আসল, সেটা হচ্ছে তুমি। তখন ট্রুম্যান বলে, তাহলে তাকে বাইরে কেন যেতে দেওয়া হয়নি? ক্রিস্টোফ একটু ইমোশনাল হয়ে বলে, তুমি যেরকম ভাবছো এই দুনিয়া ওইরকম নয়। মানুষ এখানে কেউ কারো ভালো চায় না, একে অপরকে ধরে নিচে নামাতে চায়। সবাই সবাইকে হিংসা করে, আর আমি তোমার সাথে ওরকম একদমই হতে দিতে চাইনি। সেজন্য তুমি দেখেছো যে সি হেভেনে কোনো ক্রাইমই হয়নি, কিন্তু আসল দুনিয়ায় সবাই একে অপরকে মারে, ক্রাইমে ভরপুর। তারপরেও কি তুমি ওই দুনিয়ায় যেতে চাও? তখন ট্রুম্যান ডিরেক্টরকে বলে, আপনি আমাকে কতটুকু বিশ্বাস করেন যে আমি কতটা ভালো মানুষ? ডিরেক্টর বলে যে তুমি অনেক ভালো মানুষ, আর সেই জন্যই তোমাকে আজ কোটি কোটি মানুষ দেখছে। তখন ট্রুম্যান বলে, তাহলে আমাকে বাইরে যেতে দিন, আমি সবাইকে ভালো বানাবো। ট্রুম্যানের এই কথা শুনে ক্রিস্টোফের মুখে এক চিলিতে হাসি ফুটে ওঠে। সে বুঝতে পারে যে ছেলেকে সে জন্ম থেকে বড় করেছে সে আজ সত্যিই একজন খাঁটি এবং স্বাধীন মানুষ হয়ে উঠেছে। ক্রিস্টোফ আবেগে আপ্লুত হয়ে ট্রুম্যানকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে ট্রুম্যান, আজ থেকে তুমি স্বাধীন। এই খাঁচা থেকে মুক্তি হয়ে বাইরে আসল দুনিয়ায় তোমার এই ভালোবাসা ছড়িয়ে দাও, যেন সবাই তোমার মতো ভালো মানুষ হতে পারে। ট্রুম্যান দরজার সামনে গিয়ে দাঁড়ায়। সে শেষবারের মতো পিছনে ফিরে তার সেই 30 বছরের চেনা কিন্তু নকল দুনিয়ার দিকে তাকায়। তারপর দর্শকের দিকে তাকিয়ে তার সেই চিরচেনা হাসি দিয়ে বলে, ইন কেস আই ডোন্ট সি ইয়া, গুড আফটারনুন, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট। এই বলে ট্রুম্যান দর্শকের উদ্দেশ্যে মাথা নিচু করে সালাম জানায় এবং বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে সেই দরজা দিয়ে আসল পৃথিবীর উদ্দেশ্যে পা বাড়ায়। টিভি স্ক্রিন সাথে সাথে অন্ধকার হয়ে যায়, আর ঠিক তখনই টিভির সামনে বসা পুরো পৃথিবীর কোটি কোটি মানুষ খুশিতে চিৎকার করে ওঠে। সিলভিয়া আর এক মুহূর্ত দেরি না করে টিভি স্ক্রিন থেকে চোখ সরিয়ে ট্রুম্যানের সাথে দেখা করার জন্য ছুটে বেরিয়ে পড়ে। আর এভাবেই পর্দা নামার মাধ্যমে শেষ হয়ে যায় অসাধারণ ও অনুপ্রেরণামূলক মুভিটি। ট্রুম্যানের এই সাহসী সিদ্ধান্ত আর আজকের এই চমৎকার মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।